বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সচেঞ্জ কোম্পানি বিডি এমপ্লয়িজ অর্গানাইজেশন কুয়েত কর্তৃক আয়োজিত আজকের কুয়েতস্থ সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আপনারা যারা এখনও এদিক সেদিক আছেন আপনাদেরকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে মঞ্চে এসে সামনে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা একটু সামনের সারিতে চলে আসেন প্লিজ। আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন আমাদের এক্সচেঞ্জ কোম্পানি বিডি এমপ্লয়িজ অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার জনাব আকম আজাদ সাহেব। আকম আজাদ সাহেবকে মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, আল বারায়েক কুইতিয়া কোম্পানির সম্মানিত সিইও, বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জনাব প্রকৌশলী মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানির সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ আজাদ হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আলমুল্লাহ এক্সচেঞ্জ কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব আব্দুল বাতেন মোল্লা, আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি, সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল বাতেন মোল্লা। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাহরাইন এক্সচেঞ্জের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের অত্র সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র সংগঠনের সম্মানিত সহসভাপতি, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের কর্মকর্তা জনাব আমির হোসেন মজুমদার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের সম্মানিত স্টাফ জনাবা ফারজানা আজাদকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাফিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم। ধন্যবাদ।
অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আকম আজাদ সাহেবকে। আকম আজাদ আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থা কর্তৃক আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার প্রবাসী রেমিটারদের সচেতনতা বৃদ্ধি ও অবৈধ লেনদেন প্রতিরোধের লক্ষ্যে কুয়েতস্থ সকল মিডিয়া ব্যক্তিবর্গের সাথে আজকের এই মত বিনিময় সভার কুয়েতস্থ সকল মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গের সাথে আমাদের অত্র এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থার আজকের এই মত বিনিময় সভার সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের অনুষ্ঠানের মেহমান এবং সামনে অডিয়েন্সে উপস্থিত সম্মানিত সুধীবর্গ এবং আমাদের সম্মানিত বন্ধুবর এবং মিডিয়া ব্যক্তিবর্গের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মহান প্রভুর নিকট অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই শুভ সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় একটি দায়িত্বকে সামনে রেখে সবাইকে নিয়ে বসার এবং মত বিনিময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ করছি। সম্মানিত উপস্থিতি, এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থা শুধু একটি নাম নয়, এটা একটি প্ল্যাটফর্ম। আমরা এখানে যারা উপস্থিত আছি এক্সচেঞ্জ কোম্পানির কর্মকর্তাগণ, আমরা প্রতিজনে 20 বছর 30 বছর 25 বছর 10 বছর করে চাকরি করে যাচ্ছি, অথচ কোনোদিনও আমরা এইভাবে বসার সুযোগ কোনোদিন পাইনি। এবং আমাদের ভিতরে যে কোনো কিছু বলার আছে এবং আমাদের মেধা আছে সেটা বিকাশের সুযোগ কোনোদিন হয়নি। এই জন্য এই প্রতিষ্ঠানে শুধু একটি প্ল্যাটফর্ম নয়, একটি মিলন মেলা পর্যন্ত। কারণ আমি আমার এক্সচেঞ্জের কথাই বলি, আমার এক্সচেঞ্জেতে 35 জন বাংলাদেশি কর্মকর্তা আছে, অথচ 35 জনের মধ্যে আমি 15 জনের বেশি চিনি না, তাদের সাথে আমাদের কখনোই দেখা হয়নি। অথচ এই প্রতিষ্ঠানটা করার কারণে কুয়েতের প্রায় 20টি প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মকর্তা কাজ করে, সবার সাথে আমরা একত্রে এক টেবিলে বসার সুযোগ হয়েছে। আমরা এই সুযোগ করার জন্য যারা আমাদের পিছনে দীর্ঘদিন যাবৎ যারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান আয়োজন করার পিছনে যারা কলা কৌশলী বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেককে, এবং যারা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন সাংবাদিকবৃন্দ ভাইদেরকে, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সম্মানিত রেমিটার ভাইয়েরা, আমরা সবাই রেমিটার, এবং এখানে যারা আমরা আজকে এই প্রতিষ্ঠানের পক্ষে যারা প্রতিনিধিত্ব করতেছি, আমরাই হচ্ছে বাংলাদেশের ওই জনশক্তি যে জনশক্তির হাত দিয়ে বাংলাদেশের রেমিটেন্স পৌঁছে, যে হাত দিয়ে রেমিটেন্স যাওয়ার পর বাংলাদেশ সরকার গর্ব করে বলতে পারে যে আমাদের কেন্দ্রীয় রিজার্ভ, সেন্ট্রাল রিজার্ভ ফরেন রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, সেই আমাদের হাত দিয়ে যায়। সেই জন্য আমরা গর্ববোধ করি। এবং সাথে সাথে আমার কাছে কষ্ট লাগছে যারা রুটি রোজগারের আশা নিয়ে এই মধ্যপ্রাচ্যের দেশে আসছেন, কিন্তু এর মধ্যে অনেকে সংগ্রাম করে তার পরিবার এবং দেশকে উন্নত করে গেছেন, কিন্তু বিনিময়ে তারা দেশে যাইতে পর্যন্ত পারেনি। এখানে অনেকের জীবন এখানে শেষ হয়ে গেছে, এখানে তারা মারা গিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থা কেন বিভিন্ন প্রচারণার মাধ্যমে হুন্ডি বিরোধী কথা বলে, এক্সচেঞ্জ কোম্পানির কি বেনিফিট তাতে? আসলে এটা আমাদের কোনো ব্যক্তিগত বেনিফিটের জন্য আমরা কাজ করি না, আমরা জাতীয় স্বার্থে কাজ করতেছি। আমাদের এই প্রচারণার কারণে বাংলাদেশের রেমিটেন্স বেশি যাবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। আমাদের এই প্রচারণার কারণে আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করি ওই সমস্ত প্রতিষ্ঠান এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স বেশি যাবে, আমাদের প্রতিষ্ঠান লাভবান হবে। আমরা যে এই জাতীয় দায়িত্ব পালন করে যে আমরা অবদান রেখে যাচ্ছি,
এই অবদানের আমরা শুধু সরকারের কাছে দুইটা জিনিসে চাই তার বিনিময়ে। এক হচ্ছে আমাদের সরকার আমাদেরকে স্বীকৃতি দেবে যে রেমিটার যোদ্ধা হিসাবে আপনারা এই দেশে অবদান রাখেছেন, আপনাদেরকে আমরা জাতীয় রেমিটার যোদ্ধা বা জাতীয় একটা সম্মান আমাদেরকে দিবে, এই আশা আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমাদের সরকারকে আমরা জানাতে চাই। আর দ্বিতীয় যেটা প্রবাসীদের পক্ষে আমি যেটা বলতে চাই, যেটা আমরা দূতাবাসও মাননীয় রাষ্ট্রদূতের কাছেও আমরা সেই দাবি করেছি এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে প্রবাসে কুয়েতে শুধু সোনালী ব্যাংক নয়, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে যারা প্রতিনিধি দিতে চায় আমরা আবেদন করলে উনি সব বাংলাদেশ সরকারের কাছে, মন্ত্রণালয়ের কাছে, সব জায়গায় কুয়েতে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি আনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে। আর সেটা যদি হয় তাহলে আমরা যারা এক্সচেঞ্জের চাকরি করি আর যারা দেশে কুয়েতে আছে, বিভিন্ন সময়ে আমরা দেখছি মানুষ যখন টাকা পাঠায় কোনো সমস্যা হইলে, অথবা তার কোনো জরুরি কারণে দেশের টাকার প্রয়োজন হইলে, অথবা ব্যাংকে কোনো সমস্যা হইলে মানুষ সেটা সমাধান করার জন্য ফেরাশন হয়ে যায়, কেউ টিকিট কেটে দেশে পর্যন্ত যাইতে হয়। অথচ যদি এই দেশে প্রতিনিধি থাকতো তাহলে ওই ব্যাংকের প্রতিনিধির মাধ্যমে তার ব্যাংকিং সমস্যাগুলো সমাধান করতে পারতো, তার প্রয়োজনে বাংলাদেশ থেকে টাকাটা উত্তোলন করতে পারতো। প্রয়োজনে অনেকেই টাকা উত্তোলন করতে পারে না, তার সে জমি কিনে বা কোনো কিছু বাড়িঘর করে বা কোনো ইনভেস্টমেন্ট করে, তার টাকা থাকা সত্ত্বেও সে টাকাটা দিতে পারে না, যার কারণে দেখা যায় অনেক কিছু তার পারিবারিকভাবে, তার আর্থিকভাবে তার অনেক সমস্যা হয়, এবং সেই সমস্যাটা সমাধানের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই বক্তব্য বা আমাদের ভিতরে অনেক কথাই আছে যেটা আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলবেন, তো আমি এখন আর এটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তবে পরিশেষে আমি এটুকু বলতে চাই, প্রবাসীদেরকে শুধু বাংলাদেশের যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে সবাই শুধু অ্যাজ এ পণ্য হিসাবে ব্যবহার করে, সেটা যেন আর বেশি দিন না করতে পারে। আমরা প্রবাসীদেরকে সেই ব্যাপারে সচেতন করব। প্রবাসীদেরকে মনে করে বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশের বীমা প্রতিষ্ঠান, বাংলাদেশের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন হসপিটাল সবাই প্রবাসীদের অ্যাজ এ ক্লিনিক্স হিসাবে ব্যবহার করতে চায়, প্রয়োজন সাথে ফেকা দেয়। যেমন মনে করেন বাংলাদেশের ব্যাংকগুলো, প্রবাসী কল্যাণ ব্যাংক, এনআরবি গ্লোবাল, সেই অনেক ব্যাংক, প্রায় 5-7টা প্রবাসীদের স্বপ্ন নিয়ে ব্যাংক স্থাপিত হয়েছে বাংলাদেশে। কিন্তু কয়জন প্রবাস শেষ করে যদি দেশে যায় বেকার হয়ে যায়, তাকে এই সমস্ত ব্যাংকে কর্মসংস্থানের সুযোগ দিছে, এই জাতীয় কোনো দৃষ্টান্ত নাই। আমরা সরকারের কাছে সেই দাবি জানাতে চাই যেন যারা প্রবাসের যোগ্যতা সম্পন্ন আছে, যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন সেই যোগ্যতার আলোকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকিং সেক্টরে পদায়ন করে, এই দাবি জানিয়ে আমি আমাদের আজকের সাংবাদিকদের সাথে মত বিনিময় সবার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কথাবার্তা, আমাদের আহ্বান নিয়ে এখন আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই এক্সচেঞ্জ কোম্পানির বাংলাদেশি কর্মকর্তা সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক আল মুজানি এক্সচেঞ্জের ব্যবস্থাপক জনাব রফিকুল আলম সুমনকে এখন সাংবাদিকদের সাথে মত বিনিময়ের আমাদের মনের কথাগুলো বলার অনুরোধ করছি। ধন্যবাদ আমার সম্মানিত সভাপতি। আমাকে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্ট করার জন্য অনুমতি দিয়েছেন। আমি এখন সাংবাদিকদের উদ্দেশ্যে আমাদের যে আবেদন দাবি দাওয়াগুলো আছে আমি আপনাদের সম্মুখে পেশ করবো, ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি। বরাবর কুয়েতস্থ বাংলাদেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ, বিষয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার অগ্রসনিক প্রবাসী রেমিটার, সচেতনতা বৃদ্ধি ও অবৈধ লেনদেন হুন্ডি বিকাশ প্রতিরোধের লক্ষ্যে গড়া এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থা কুয়েত আত্মপ্রকাশ এবং কার্যক্রম প্রসঙ্গে। মুহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বজন স্বীকৃত সত্য যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসী রেমিট্যান্স। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স বাংলাদেশে প্রেরণের বৈধ ও একমাত্র মাধ্যম হচ্ছে এক্সচেঞ্জ হাউস। এক্সচেঞ্জ হাউসে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাগণের তত্ত্বাবধানেই বাংলাদেশের রেমিট্যান্স পৌঁছে, যা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অবিরাম সচল থাকে।
আপনি জেনে আনন্দিত হবেন যে এক্সচেঞ্জ হাউসে কর্মরত রিমিটার কর্মকর্তাগণের কল্যাণে গত 16/10/2021 তারিখ কুয়েতে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থা কুয়েত। আপনারা অবগত থাকবেন গত 24শে নভেম্বর 2021 বাংলাদেশ দূতাবাসের কুয়েতের মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তাগণ কল্যাণ সংস্থার কর্মকর্তাগণের সৌজন্য সাক্ষাতের মাধ্যমে অবৈধ হুন্ডি লেনদেন বন্ধের জন্য স্মারকলিপি পেশ করা হয়। কর্মকর্তাগণ প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশের প্রেরণের প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাননীয় রাষ্ট্রদূত এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তার কল্যাণ সংস্থা কুয়েতের আত্মপ্রকাশকে স্বাগত এবং অভিনন্দন জানান। সংস্থার বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে উৎসাহমূলক প্রচারণার ভূয়সী প্রশংসাও করেন তিনি। রেমিটেন্স সংগ্রহে বাংলাদেশের ব্যাংকগুলোর কুয়েত প্রতিনিধি নিয়োগে সহায়তা করা হবে বলেও জানান। সংস্থার কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী রিমিটারগণের কৃতিত্বের সাথে তিনি স্মরণ করেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কুয়েতে প্রায় 2 লক্ষাধিক বাংলাদেশি ব্যাংকিং সেবা গ্রহণের উদ্দেশ্যে এক্সচেঞ্জ হাউসের 400টি লোকেশনে প্রতি মাসে কমপক্ষে একবার হলেও আসেন। আমরা এক্সচেঞ্জ কর্মকর্তাগণই প্রবাসীদের অতি নিকটে থেকে প্রতিনিয়ত ব্যাংকিং সেবা দিয়ে থাকি। আমরাই বাংলাদেশের তফসিলভুক্ত সকল ব্যাংকের অলিখিত সত্যিকার প্রতিনিধি। আমরাই বাংলাদেশের ব্যাংক তথা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অবহেলিত। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং সেবাদানের বিনিময়ে ব্যাংক থেকে যথার্থ সম্মান এবং ঋণ ও বিনিয়োগের সুবিধা চাই। প্রবাসীর কল্যাণ ব্যাংক, এনআরবি, এনআরবিসি, এনআরবি গ্লোবাল সহ অন্যান্য ব্যাংকের প্রবাস ফেরত এক্সচেঞ্জ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ প্রদান করা আশাবাদী। তাই জাতির বিবেক হিসাবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করতেছি। এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশ কর্মকর্তা সংস্থা কুয়েতে গঠনের উদ্দেশ্য এবং দাবি সমূহ নিম্নরূপ। 1 নম্বর, ফরেন এক্সচেঞ্জ হাউসে কর্মরত প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আত্মকল্যাণ সাধন এবং শিক্ষিত প্রবাসীদের এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ দান করা। 2, মানি লন্ডারিং আইনের অধীনে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে গণসচেতনতা বোধ জাগ্রত করা, অবৈধ পন্থায় কষ্টার্জিত রেমিটেন্স প্রেরণ বন্ধ করা। নাম্বার 3, রেমিটেন্স প্রেরণের বৈধ মাধ্যমে এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে প্রবাসীর কষ্টার্জিত রেমিটেন্স প্রেরণে উৎসাহ প্রদান, সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের মাধ্যম হিসাবে বাংলাদেশের ব্যাংকসমূহকে সহায়তা প্রদান করা। বৈধ চ্যানেলে এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশে প্রেরণের প্রবাসীদের সুযোগ সুবিধা এবং অবৈধ পথে প্রেরণে ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রচারপত্র প্রচার বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো, সংক্রান্ত কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ দূতাবাস অথবা সরকার কর্তৃক সনদপত্র পাওয়া। 5 নম্বর, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আগত অর্থ মন্ত্রণালয় কিংবা ব্যাংকিং সার্কুলার সমূহ জনস্বার্থে এক্সচেঞ্জ কর্মকর্তা সংস্থায় কপি দিয়ে প্রবাসীদের নজরে আনা। নাম্বার 6, সকল প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা এবং এক্সচেঞ্জ কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ রেমিটার কমান্ডার সনদ অর্জন করা। 7 নম্বর, বাংলাদেশের বৈদেশিক রেমিটেন্স আহরণকারী ব্যাংকগুলোর কোনো প্রতিনিধি কুয়েতে নেই। ব্যাংকগুলোর রেমিটেন্স প্রাপ্তির নির্ধারক ও অলিখিত প্রতিনিধি হচ্ছে এক্সচেঞ্জ কোম্পানিতে কর্মরত কর্মকর্তাগণ। তাই রেমিটেন্স সংগ্রহ ও প্রবাসীদের ব্যাংকিং জটিলতা দূর করতে এ সকল কর্মকর্তাদের ব্যাংকগুলোর প্রতিনিধি হিসাবে নিয়োগদান নিশ্চিত করা। এক্সচেঞ্জ কোম্পানিতে কর্মরত প্রবাস ফেরত কর্মকর্তা ও তার পরিবারকে প্রবাসী কল্যাণ ব্যাংক, এনআরবি, এনআরবিসি, এনআরবি গ্লোবাল সহ অন্যান্য ব্যাংকে অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে কর্মসংস্থানের সুযোগ পাওয়া এবং সহজ শর্তে হাউস ও বাণিজ্যিক ঋণ গ্রহণের সুযোগ করে দেওয়া। প্রবাসীদের ন্যায্য দাবি ভোটাধিকার অর্জন, প্রবাসী রেমিটার যোদ্ধা ভাতা চালুকরণ, দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পাওয়া নিশ্চিতকরণ, প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণ ও ক্ষতিপূরণ পাওয়া, প্রবাসী বীমা চালুকরণ ইত্যাদি ন্যায্য দাবির সঙ্গে সহমত পোষণ করা, অন্যান্য প্রবাসী সংগঠনের সঙ্গে কাজ করা। নাম্বার 10, প্রবাসী পরিবার নিরাপত্তা আইন সংসদে পাশপূর্বক প্রবাসীদের পরিবারকে বিশেষ নিরাপত্তা প্রদানে ব্যবস্থা নেওয়া, প্রবাসীদের সমস্যা এবং সম্ভাবনা শীর্ষক সেমিনার আয়োজনপূর্বক বিশ্বের সকল প্রবাসীদের সচেতন ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা।
বিশ্বের সকল প্রবাসীদের ন্যায্য দাবি তুলে ধরে অনলাইন টকশো চালু ও সম্প্রচার করা এবং সর্বশেষ হচ্ছে এক্সচেঞ্জ কর্মকর্তাদের নিয়ে বৎসরান্তে অন্ততপক্ষে একবার হলেও রেমিটার মেলা কিংবা বনভোজন আয়োজন করে আনন্দ দান করা। পরিশেষে সকল মিডিয়া ব্যক্তিগণের নিকট কামনা এই যে কুয়েতের 2 লক্ষাধিক বাংলাদেশিদের নিরবিচ্ছিন্নভাবে কষ্টার্জিত রেমিট্যান্স প্রেরণে উৎসাহ যোগাতে এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থা কুয়েতকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব এসার রহমান তারেক। জনাব এসার রহমান তারেককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের সম্মানিত কোষাধ্যক্ষ আল মুজাইন এক্সচেঞ্জ কোম্পানির সম্মানিত ব্যবস্থাপক জনাব আব্দুল সালাম মুন্সি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সাংবাদিক ভাইদের সামনে থেকে কিছু প্রশ্ন আশা করছি। আমাদের সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলী তাদেরকে উত্তর দিব না। প্রথমেই বলতে চাই আসলে আমি আমার পরিচয় দিই। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক। আমার নাম হচ্ছে আহমেদ। আমি কুয়েতের বাংলা টিভির কুয়েত প্রতিনিধি এবং প্রথমে যেটা বলতে চাই আপনাদের মত বিনিময় সভা, এর আগেও একটা সভা করেছেন আপনারা। নিঃসন্দেহে এরকম একটা যুগোপযোগী একটা সংস্থা করেছেন এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছেন। আমরাও সমাজের বিবেক বা প্রবাসী বিবেক যেগুলি বলেন সেই হিসাবে আপনাদের মধ্যেই আমরা আমাদের সাধ্য মতো কাজ করে যাচ্ছি। তো আজকে যে মত বিনিময় সভা আমাদের করেছেন, বেশ অনেকগুলো দাবি দেখলাম, অনেকগুলো দাবি। নিশ্চয়ই আমার অন্যান্য সহকর্মী দাবি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ করবেন। প্রথমে যে বিষয়টি এখানে দেখলাম যে হুন্ডি এবং বিকাশ। হুন্ডি নিশ্চয়ই অবৈধ। বিকাশ নিয়ে কিন্তু এখনো কিন্তু অনেক জটিলতা। আমি দেখছি যে অনেক এক্সচেঞ্জগুলোতে আপনারা অনেক সময় পোস্টার লাগিয়ে রাখছেন বৈধ পথে বিকাশ। জানি না এখানে প্রতিরোধ সত্যতা। আর অন্যান্য যে বিষয়গুলো এনআরবি বা অন্যান্য যে ব্যাংকগুলো কথা বলছেন, 3টা ব্যাংক আমি অনেকদিন ধরে গেলে এই বিষয়গুলো এনআরবি, এনআরবিসি, এনবিসি গ্লোবাল, এই 3টা ব্যাংক আপনারা নিশ্চয়ই জানেন যারা সম্মানিত কর্মকর্তা আছেন। এই 3টা ব্যাংক বাংলাদেশ সরকারের কাছ থেকে যখন লাইসেন্স গ্রহণ করেছিল, লাইসেন্স গ্রহণ করার আগে তারা কিন্তু বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছিল এই বলে যে তারা প্রবাসীদেরকে বিনিয়োগে সহযোগিতা করবে। কিন্তু আদৌ বিনিয়োগে সহযোগিতা বলতে কি, এখনো আপনি দেখেন এখানে অনেকে আছে এনআরবি ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক যেটি বলেন না কেন, প্রবাসী ব্যাংক সম্পর্কেই জানে না। তাহলে বিনিয়োগে তারা উৎসাহিত বা সহযোগিতা যেটি বলেন কিভাবে করবে? তো প্রথমেই প্রবাসীদেরকে পরিচয় করিয়ে দিতে হবে এই ব্যাংকগুলো কেন, কি কারণে হয়েছে, কি ভাবে তারা লাইসেন্স পেয়েছে বাংলাদেশ সরকারের কাছ থেকে। আজ থেকে 3 বছর আগেও কিন্তু আমি বেশ কয়েকটা প্রতিনিধি নিউজ করেছি এই নিয়ে। বিকাশের বিষয়গুলো, বিকাশ অবৈধ, কিন্তু বিকাশ কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক সময় অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা আপনারা প্রবাসীরা নিশ্চয়ই জানেন, প্রবাসী আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। আমি আমার অবস্থান থেকে আমি বলি প্রবাসীরা সূর্য সন্তান। মূল্যায়নের বিষয়গুলো কিন্তু বাংলাদেশ সরকার কতটুকু দিচ্ছে জানি না, এগুলো তো অনেকেই জানে না। প্রবাসীদের এই যে অনেকগুলো দাবি আছে আপনাদের কাছে যেটা জানতে চাই যে অনলাইন টকশো বা অন্যান্য ভাবে প্রবাসীদেরকে বিনিয়োগে আকৃষ্ট করা বা এখানে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে এই ভূমিকা নিচ্ছে, এগুলো আরো আমাদের কাছে আরো যদি কিভাবে মানে প্রবাসীদেরকে আরো সহজতর ভাবে বোঝানো যায়, কিভাবে তাদেরকে আরো মানে রেমিটেন্স প্রেরণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের কাতারে নিশ্চয়ই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা আরো কিভাবে সহজতর করা যাবে, আপনাদের এই সংস্থা থেকে কিভাবে আরো সহজতর করবেন বোঝানোর ক্ষেত্রে। আর এই যে তিনটা ব্যাংক, এই তিনটা ব্যাংক যেখানে আপনার মানুষের কাছে পরিচিত নয়, সেখানে কিভাবে প্রবাসীরা বিনিয়োগে প্রবাসী এই ব্যাংকগুলো আকৃষ্ট করবে বা এই ব্যাংকগুলো আমাদের প্রবাসীদের কাছে কিভাবে আরো পরিচিতি করা যায় বা এই ব্যাংকগুলো থেকে আমাদের যে
ডিমান্ড আমরা কিভাবে করবো? পরিচয় তারপর ডিমান্ড। আগে যেখানে পরিচিতই হলো না সেখানে ডিমান্ড কিভাবে হবে, বা তারা আমাদেরকে প্রবাসীদেরকে বিনিয়োগে আকৃষ্ট কিভাবে করবে? তো ওই জায়গা থেকে আপনাদের অবস্থাতে কিভাবে কি করবেন সে বিষয়গুলো যদি একটু স্পষ্ট করেন, এবং আগের যে প্রশ্নটা ছিল এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জুবাইর সাহেব, উনি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছেন। এই প্রায়গুলো প্রশ্ন উত্তর উনি নিজেও দিয়ে গেছেন যে প্রবাসীরা জানে না এই সমস্ত ব্যাংকগুলো। আমরা যেটা এই জিনিসটা উপলব্ধি করে আমরা এই দাবিগুলো রাখছি, আমরা চাচ্ছি প্রবাসীদেরকে এই ব্যাপারে সচেতন করতে। প্রথমে প্রবাসীদের মাধ্যমে সেটা জানানোর জন্য আমরা রেমিটেন্স মেলা বা টক শো অথবা যেখানে বাংলাদেশি রেমিটাররা যে সমস্ত এলাকায় আছেন তাদেরকে বিভিন্ন রিট্রিট বা বিভিন্ন লেখালেখির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা আমরা অতীতও করে আসছি এবং ভবিষ্যতে আমরা এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা করব। সেই দাবিটি আমরা রাষ্ট্রদূতের কাছে করেছিলাম যে প্রবাসীরাই জানে না প্রবাসীদের জন্য সরকার কি সুযোগ সুবিধা রাখছে, প্রবাসীরাই জানে না প্রবাসীদের স্বার্থে কোন কোন ব্যাংকগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, প্রবাসীরাই জানে না তার জন্য সরকার কি সুবিধা সংরক্ষিত রাখছে এবং কোথায় সেই সুবিধাগুলো আছে, কোথায় গেলে পাবে, কিভাবে পাবে জানে না। এক্সাম্পল, প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি যদি ঋণ পাওয়ার জন্য আবেদন করতে হয় আপনাকে প্রথমে 14টি শর্ত পূরণ করতে হবে। 14টি শর্ত পূরণ করে তারপরে আপনাকে আবেদন করতে হবে ঋণের জন্য। তাইলে সেই ব্যাংক একজন প্রবাসী একটা ভিসা ক্রয় বা আসলে তার এই 14টি পেপার মানে প্রায় 1 কেজি পেপার লাগবে ডকুমেন্ট তৈরি করতে। আর এইগুলো কমপক্ষে 1 মাস 2 মাস 6 মাস সম্ভব নয় এই সমস্ত পেপার বোনার আছে। আসলে ব্যাংকগুলো শুধু প্রবাসীদের নাম বানিয়ে ব্যবসা করার জন্য আসেন। ওই প্রবাসী ব্যাংকের ডাইরেক্টর লিস্টগুলো আমি দেখেছি যে 4-5টা ব্যাংক আছে, লিস্টগুলোতে শুধু ইউরোপ আমেরিকার কিছু ধনাঢ্য ব্যক্তি ওদের সাথে জড়িত আছে, ওনারা কিছু শেয়ার হোল্ডার নিয়েছেন, ওনারা বাংলাদেশে অবস্থান করেন না, ওনারা আছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিভিন্ন দেশে। ব্যাংকগুলো চালায় আমাদের রাষ্ট্রীয় সহযোগিতা প্রাপ্ত কিছু ব্যক্তি বিশেষ বিভিন্ন ওনারাই ব্যাংকগুলো চালাচ্ছেন। তো এখানে আসলে প্রবাসীদের নামে ব্যবহার করে প্রবাসীদের নামে ব্যাংকগুলো করা হয়েছে। সত্যিকার অর্থে প্রবাসীরা কোনো ওইখান থেকে ঋণ পাওয়া তাদের পক্ষে সবসময় সম্ভব নয় এবং ওইখানে মানে চাকরি পাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ আসলে প্রবাসীদের জন্য কেউই কিছু করতে চায় না। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের কোনো মূল্য নাই, আমরা হচ্ছি লবণের মতো, আমাদেরকে ব্যবহার করার তরকারি সাজার জন্য, ভাত পাকানোর জন্য, সব কিছু করার জন্য, কিন্তু আমাদের প্রয়োজনের জন্য এরা কিছু করতেই রাজি না। তার কারণ হচ্ছে আমরা সেইভাবে তাদের কাছে প্রয়োজন। আজ যদি বাংলাদেশের ভোটাধিকার থাকতো, যদি 1 লক্ষ প্রবাসী ভোট দেওয়ার উপযুক্ত হইতো, তাহলে এই ভোটগুলো পাওয়ার জন্য প্রত্যেকটা এলাকার এমপি মন্ত্রী বা যারা আছে প্রবাসীদের ভোট পাওয়ার জন্য আমাদের কাছে আসতো, আমাদের সমস্যার সমাধানে আশ্বস্ত করতো। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হয়েছে, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কে কতটুকু বেনিফিট পাইছি আসলে এটা আমরা নিজেরাও জানি। আসলে কেউ আমাদের জন্য কিছু করবো না যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন হবো, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রবাসীরা সচেতন হবে। আর প্রবাসীদেরকে সচেতন করতে হলে আমাদের মতো আপনারা যারা জাতির বিবেক আছেন, আপনারা যে অবস্থানে আছেন, আপনারাই পারেন প্রবাসীদেরকে সচেতন করার জন্য। আমরা আপনাদের সাথে একসাথে কাজ করতে আগ্রহী। প্রবাসীদের সচেতন করার জন্য আমরা আপনাদেরকে আমাদের পাশে পাবো, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা যে সমস্ত কর্মসূচি নিচ্ছি এগুলোর মাধ্যমে আমরা চাচ্ছি প্রবাসীদের শুধু সচেতন করা, দেওয়া না দেওয়া, পাওয়া না পাওয়া এটা আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে। আমাদের দায়িত্ব হচ্ছে সচেতন করা, আমাদের দায়িত্ব হুন্ডি প্রতিরোধ নয়। আমরা হুন্ডি করে তাকে জেলে দিতে জরিমানা করানো এগুলো আমাদের কোনো দায়িত্ব না। আমরা চাচ্ছি প্রবাসীরা যাতে সজ্ঞানে হুন্ডিওয়ালার কাছে না যায়, জানলে তার কি ক্ষতি হবে, তার ভবিষ্যতে কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং সরকারি চ্যানেলে এক্সচেঞ্জের মাধ্যমে পয়সা পাঠালে তার কি উপকার হবে ভবিষ্যতে, সেসব এগুলো তাদেরকে আমরা অবহিত করছি এবং আমরা আশা করি আমাদের এই উদ্যোগের সাথে আপনারা একমত থাকবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য।
আচ্ছা, ওই বিকাশের বিষয়টা কিন্তু বলা হইল না, বিকাশের বিষয়টা। আর বিকাশের বিষয়ে যে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, বিকাশ যখন প্রবাসে চালু হয় তখন সেটা অবৈধভাবেই ছিল, কিন্তু প্রায় বছর দুয়েক যাবৎ বা এর মধ্যে বিকাশ কিন্তু সরকারিভাবে এখন বিকাশ দেয় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে। আর সেই জিনিসটা অনেকেই জানে না, অনেক প্রবাসীরাই জানে না যে ব্যাংকের মাধ্যমে বৈধভাবে বিকাশ করা যায়। এই কারণেই ওনারা যেটা যেখানে পায় বেশি দাম দিয়ে বিভিন্ন অবৈধ লোকজনের মাধ্যমে দেশে পয়সা পাঠায়। তো বিকাশের সম্পর্কে কথা এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে যে আপনারা ব্যাংকের সহায়তায় বিকাশ করেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ বিকাশ পাঠাইতে, কিন্তু সেই জন্য আমাদেরকে আসতে হবে, সবাই জানতে হবে ব্যাংকের মাধ্যমে বিকাশ হয়। আমরা আশা করবো আপনাদের মাধ্যমে সবাই জানবে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশ করা সম্ভব এবং স্বল্প খরচে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল-আমিন রানা, বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এবং আইটিভি কুয়েত প্রতিনিধি। আজকের আপনাদের প্রাণবন্ত অনুষ্ঠানে আমাদের কুয়েতের প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত এবং যারা এই মরুর দেশে সারাদিন কর্মব্যস্ততার পরও আজকে আপনারা এতটা সুন্দর মত বিনিময় সভা করেছেন কর্মব্যস্ততার মাধ্যমে। আপনারা দেশে, আমরা জানি যে কুয়েতে প্রায় 3 লক্ষ বাংলাদেশি এখানে অবস্থান করছেন। এই 3 লক্ষ বাংলাদেশি প্রবাসীদেরকে একটু স্বস্তিতে অর্থ প্রেরণের চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আগামী দিনে আপনাদের এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের বৈধ পথে সরকার উন্নত হবে, দেশ উন্নত হবে, সে আশা প্রত্যাশা করছি। পূর্বে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক আপনাদের প্রশ্ন করেছেন, তার পরিপ্রেক্ষিতে 7 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো যে বাংলাদেশের বৈদ্যুতিক লিমিটেড অবহারকারী ব্যাংকের কোনো প্রতিনিধি কইতেই নেই। তাহলে দীর্ঘ এতদিন পরে কেন আপনারা এটা নিয়ে আজকে আছেন? এতদিন আপনারা ব্যাংকে কাজ করেছেন, কেন নেই, কেন জানতে চান নাই, সেটা যদি আমাদের একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল হাবিব সাহেবকে, আলামিন সাহেবকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি আপনার যে প্রশ্ন, আমরা না বলছি যে এটা না, আমরা বলেছি কিন্তু ওইভাবে বলতে পারিনি, সাংগঠনিকভাবে বলতে পারিনি, কারণ আমাদের সংগঠন ছিল না। তো এই কারণে এইটার কোনো কার্যকরী হয়নি এবং সাংগঠনিকভাবে আমরা দাবি দেওয়া পেশ করতে পারিনি। এখন এই সাংগঠনিকভাবে আমরা এই দাবিটা মাননীয় দূতাবাসের মাধ্যমে, মাননীয় অ্যাম্বাসেডরের মাধ্যমে আমরা এই দাবিটা পেশ করছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা একটা দরখাস্ত দেন আমাকে, আমি সকল ব্যাংকে প্লাস আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সব জায়গাতে উনি ফরওয়ার্ড করার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ওনার সাথে যে মত বিনিময় করতে গিয়েছিলাম এইখানে, তো আমরা আশা করি আমরা এখন সাংগঠনিকভাবে যে দাবিটা করতেছি, এইটা হয়তো আশা করতেছি যে আমাদের এই প্রতিফলন হবে এই দাবিটার। তো আমরা আগেও বলেছি, একা একা বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি, এটা গুরুত্ব পাইনি। তাই সাংগঠনিকভাবে বলার জন্য আমরা এই প্রতিষ্ঠান করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসু, আমি যমুনা টিভি কুয়েত প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সামরিক সম্পাদক। আমি আসলে অত্যন্ত আনন্দিত আপনাদের যে ইউনিটির কথা, বা আপনারা যে বাংলাদেশের নাগরিক হয়ে বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আনন্দিত এবং গর্ববোধ করি যে আপনাদের মতো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে
মানি এক্সচেঞ্জে কাজ করছেন, আপনাদের মাধ্যমে বিভিন্ন দেশের লোকেরা, ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা, পাকিস্তানিরা অনেকেই আপনাকে স্যার বলে অথবা কমিশনারিরা আছেন, হিসেবে আমরা অনেকেই গর্ববোধ করি। আর দীর্ঘদিন পরে হলেও আপনারা যেভাবে আপনারা যে কমিউনিটা করেছেন, যেগুলো দাবি দেওয়া আপনারা উল্লেখ করেছেন, প্রত্যেকটি জনকল্যাণে এবং প্রবাসীদের কল্যাণে, সেজন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবং প্রশংসা জানাচ্ছি। বিশেষ করে আপনারা যে বলছেন যে মানি এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আপনাদের বিকাশটা কেউ কেউ বলছে বৈধ, কেউ কেউ বলছে অবৈধ। আমি একটা মানি এক্সচেঞ্জে গিয়েছিলাম গত 1-1.5 বছর আগে, তো উনি বলছেন যে বিকাশে পাঠাইলে আমার কাছে দিয়ে দিয়ে আমি পাঠিয়ে দেবো। তাহলে বিকাশের মাধ্যমে মানি এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে যে বিকাশ কিন্তু করছে, এবং অনেকে আপনাদের মধ্যে অনেক আছে হুন্ডির কাজও করছে, এরকম লোকও আমাদের নজরে আসছে। আমি করছি যে টাকাটা আমার দিয়ে দেন, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এইগুলো বন্ধ করার জন্য আপনারা কোনো পদক্ষেপ আছে কিনা? আপনাদের মধ্যে অনেকেই আমরা এখানে নাই, তো আমি কারোর কাছে দিয়েছিলাম আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, তো সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। আর আপনাদেরকে ধন্যবাদ, আমাদেরকে ডেকেছেন বা জনকল্যাণে বা প্রবাসীদের কল্যাণে এভাবে একত্রিত হয়েছেন। প্রত্যেকটা কাজে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ জনাব হেফজা সাহেবকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি বিকাশের বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করতে চাই। সেটা হলো বিকাশটা চলে হলো অনেকটা না, বিকাশের মেইন যে হচ্ছে ব্র্যাক ব্যাংক। আমরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বিকাশ পরিচালনা করে থাকি। আর আমাদের কিছু কিছু এক্সচেঞ্জ কোম্পানি আছে যাদের কাছে বিকাশের বৈধ পথে পাঠানোর মতো অপশন আছে, আবার কিছু কিছু এক্সচেঞ্জ কোম্পানি আছে যাদের কাছে সেই অথরিটি নাই। তো যাদের কাছে অথরিটি আছে তারা যদি বিকাশটা করে তাহলে সেটা হলো বৈধ। এবং আমি হাসাবিয়া আল মুজাইন এক্সচেঞ্জ হাসাবিয়া শাখার ব্রাঞ্চ ইনচার্জ, সেই হিসাবে আমার কাছে প্রতিদিন আমার মনে হয় যে আমি যদি সারাদিনে 10% বিকাশ বৈধভাবে করি, এর চেয়ে 90% অবৈধভাবে কিন্তু পাবলিক বাংলাদেশে অবৈধ পথে যারা ওই যে বাহিরে মোবাইল অ্যাপসের মাধ্যমে বিকাশ প্রেরণ করে, ওরা কিন্তু করে। ওরা যে করে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি 90% তার অবৈধভাবে করে, আপনি কিভাবে বুঝবেন? এটার বোঝার একটা অপশন হলো যে অনেকেই বড় বড় অ্যামাউন্ট নিয়ে আমাদের কাছে আসেন ওয়েস্টার্ন ইউনিয়নের থ্রুতে পয়সাটা প্রেরণ করার জন্য। তাহলে তারা কিভাবে করে? তাদের অপশনটা হলো তারা সাধারণ লোকের কাছ থেকে নিয়ে সেটাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তারা এককালীন সে পয়সাটা বাংলাদেশে প্রেরণ করতেছে। কিন্তু উনি যদিও আমাদের এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রেরণ করছেন, উনি যেটা করছেন সেটা হলো অবৈধ। আর আমি আল মুজাইন এক্সচেঞ্জের কর্মকর্তা, আমি যেটা আমার এক্সচেঞ্জ থেকে ব্র্যাকের মাধ্যমে করতেছি সেটা হলো বৈধ। এখন আমাদের দেখা গেছে যে 10% বৈধ, আপনার 90%-এর উপরে আছে শুধু অবৈধ। ঠিক আছে? আমার মনে হয় আপনি প্রশ্নটা ক্লিয়ার যে আপনাদের বিকাশ আমি করি, তার মতলব এটা না যে 100% বৈধ। 10% হাইয়েস্ট 10% হয় বৈধ, 90% হইলো অবৈধ। এবং আমাদের টার্গেট হলো সেই 90%-কে কিভাবে রিডিউস করা যায়। আমরা তো ইচ্ছা করলে একবার এটা সেটাকে চলবো। আর আমরা যে বিকাশের সুবিধা এবং অসুবিধাগুলো কি, বিকাশে কিন্তু আমরা যেটা দিচ্ছি সেটা তো হলো রিসিপ্ট আছে, আর অবৈধভাবে যেটা মোবাইলের মাধ্যমে প্রেরণ করছে ওটা কিন্তু কোনো রিসিপ্ট নেই। তার মানে উইথাউট রিসিপ্ট ইট ইজ ইলিগাল। ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাই। তবে হেফজা ভাইকে আমি অনুরোধ করব, আপনারা জানা মতো যদি কোনো এক্সচেঞ্জের স্টাফ অবৈধভাবে মানে বিনা রিসিপ্টে কোনো মানে বিকাশ লেনদেন করে থাকে আমাদেরকে ইনফর্ম করেন, আমরা তার বিরুদ্ধে কোম্পানির মাধ্যমে অ্যাকশন নেব। এটা কুয়েতের আইন, হ্যাঁ কুয়েতের আইন অনুযায়ী এটা অবৈধ, এবং এক্সচেঞ্জের আইন অনুযায়ী এই জাতীয় কোনো কাজের সাথে কোনো স্টাফ জড়িত থাকলে তার চাকরিচ্যুত হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি সফর পর্যন্ত করাবে। সো আপনি নির্দ্বিধায় আমাদেরকে ইনফর্ম করেন, এই যদি কেউ যদি আপনাদের মাধ্যমে থাকে আমরা তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি আর্টিভি কুয়েত প্রতিনিধি এবং কুয়েতে নবগঠিত বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি। আপনাদেরকে আমার জিজ্ঞাসা, প্রবাসীদের সচেতনতামূলক বৃদ্ধিতে কি ভূমিকা রাখতে পারবেন? প্রবাসীদের সচেতনতামূলক ভূমিকা আপনারা কি রাখতে পারবেন? কতটুকু পারবেন? আরেকটা প্রশ্ন হলো, সাধারণত প্রবাসীদের নিয়ে আপনাদের মত বিনিময় করার অভিপ্রায় আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আরটিভির প্রতিনিধি জনাব জালালউদ্দিন সাহেবকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি ওনার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে উত্তর শুরু করি। সাধারণ প্রবাসীদের সাথে মত বিনিময় করার ইচ্ছা আমাদের আছে, তবে সেটার জন্য আরো সময়ের প্রয়োজন। আমরা তো মাত্র প্রতিষ্ঠিত হলাম। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ফাহিল ভিত্তিক, হাসাবিয়া ভিত্তিক, কুয়েত সরকারের অনুমোদনের মাধ্যমে আমরা মেলা, প্রবাসী মেলা অথবা রেমিটার মেলা, রেমিটেন্স মেলার মাধ্যমে আমরা তাদেরকে তাদের দ্বার প্রান্তে পৌঁছে তাদেরকে আমরা এই বিষয়ে মত বিনিময়ের ব্যবস্থা নেব। আর একটা কথা আমি আপনাদের শরণার্থী যেটা জানাচ্ছি আর কি, কুয়েতে প্রায় আমাদের এই যে এক্সচেঞ্জগুলোর স্টাফ এখানে উপস্থিত আছে, আমাদের 400 লোকেশনে বাংলাদেশি স্টাফ কাজ করে। প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের জন্য আমাদের কুয়েতে প্রায় 300 বাংলাদেশি স্টাফ আছেন। 300 বাংলাদেশি প্রত্যেকটা স্টাফেই প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের ব্যাপারে আমরা স্ব-উদ্যোগে সেটা আমরা সবসময় পাবলিক জনগণকে সচেতন করে যাচ্ছি। সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, যেখানে রাষ্ট্রদূত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শুধু একজন দূতাবাসের মাধ্যমে একজন শ্রমিক বা একজন রেমিটার বছরে 3 বছরে 5 বছরে একবার দূতাবাসে যায়, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা রেমিটার মাসে অন্ততপক্ষে 1 মাসে 2 মাসে হলে একবার হলেও আসে। সো আমরা তাদের দ্বার প্রান্তে থেকে তাদেরকে মানে সচেতন মানে বৈধভাবে পয়সা বেরোনোর ব্যাপারে সর্বদাই সচেতন করে যাচ্ছি। এবং আমরা বিভিন্ন উদ্যোগ নেব, যার মধ্যে আছে আপনাদেরকে একটু আগেও জানানো হয়েছে, আমরা বিভিন্ন রেমিটার মেলা, অনলাইন টকশোর মাধ্যমে প্রবাসীদের আমরা আরো সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম নেব এবং আপনারাও আমাদের সদর্থক সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে। শোন ভাই, ধন্যবাদ সকল মিডিয়া সাংবাদিকবৃন্দ। আমরা আমাদের অনুষ্ঠানের এখন মত বিনিময় সভা, আজকের এই অনুষ্ঠানের আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। এখন সুমন সাহেব, আমাদের সাধারণ সম্পাদক সুমন সাহেব এখন দ্বিতীয় পর্ব শুরু করবেন। ধন্যবাদ সকলকে অনেক সুন্দরভাবে আমাদের প্রশ্নোত্তর পর্বটি শেষ করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা আলমোল্লা এক্সচেঞ্জের ব্যবস্থাপক জনাব জসিমউদ্দিন ভাই। জসিমউদ্দিন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক ভাইদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন দি যশোর পোস্টের সম্মানিত সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কালাম, জনাব মোহাম্মদ আবুল কালাম। এ পর্যায়ে আমরা বক্তব্যের পর্বে চলে যাব। প্রথমে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহফুজ, কর্মকর্তা লুলু এক্সচেঞ্জ। ওনার বক্তব্যের বিষয় হবে এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা সংস্থা কুয়েত গঠনের প্রয়োজনীয়তা নিয়ে। জনাব মাহফুজ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকশন কোম্পানি বিডি এমপ্লয় অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভায় সভাপতি এবং মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ আমরা যারা প্রবাসে অ্যাকশন কোম্পানিতে কাজ করি, তাদের দীর্ঘদিন থেকে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা একটা অর্গানাইজেশন গঠন করব। যা হোক, অনেকদিন চেষ্টার ফলে আমাদের যারা সম্মানিত ভাইরা আছেন, ওনারা অনেক চেষ্টার মাধ্যমে একটা অর্গানাইজেশন গঠন করলো। আসলে আমরা অনেক বছর থেকে এই প্রবাসে দেশে রেমিটেন্স প্রেরণ করি, যারা অ্যাকশন কোম্পানির কাজ করি, আমাদের মাধ্যমে দেশে রেমিটেন্স প্রেরণ হয়। আর যাদের পরিশ্রমে আজকে এই সংগঠন গঠিত হলো, আশা করি এই সংগঠন আমাদের প্রবাসে যারা অ্যাকশন কোম্পানিতে কাজ করে তাদের জীবনে যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো যেন সরকারের, আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে সরকারের কাছে যেন প্রেরণ করা হয়। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের যারা প্রবাসী এখানে আছে, যারা আমরা দীর্ঘদিন থেকে আমরা একসঙ্গে কাজ করি, আমরা চাই আমাদের জীবনে এই প্রবাস জীবন থেকে আমরা যখন দেশে যাই, তখন যেন সরকারের পক্ষ থেকে আমাদের যেন আমাদের জন্য যেন সরকারি সহযোগিতা যেন অব্যাহত থাকে। আশা করি আমাদের মঞ্চে আমাদের যারা উপস্থিত আছেন ওনারা বক্তব্য রাখবেন। আমি এই আশা করি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রুবেল বড়ুয়া, বিএসসি এক্সচেঞ্জের সম্মানিত কর্মকর্তা। ওনার বক্তব্যের বিষয় হবে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ভবিষ্যৎ সুবিধাবলী। জনাব রুবেল বড়ুয়া। সম্মানিত সুধীবৃন্দ, আজকে এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশ কর্মকর্তা সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন এক্সচেঞ্জ থেকে আগত কর্মকর্তা এবং সহকর্মী বৃন্দ, আমি সবার প্রতি জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সুধীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, আজকে আমরা মূলত এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি এবং ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন আমাদের এই মতবিনিময় সভার মূল বিষয়বস্তু সম্পর্কে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় সহকর্মী ভাইদেরকে বলতে চাই, বোঝাতে চাই এবং সেই সাথে আমি আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমরা অনেক কিছু জেনেছি বৈধ চ্যানেল যদি আমরা টাকা পাঠাই এটার সুযোগ সুবিধা এবং এটার উপকারিতা সম্পর্কে, এবং পাশাপাশি আমরা এটাও জেনেছি যদি হুন্ডির মাধ্যমে বা অবৈধ বিকাশের মাধ্যমে যদি আমরা টাকা পাঠাই এটার অপকারিতা, এটার কোনো বৈধতা নেই, এটা সম্পর্কে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। আমি আমাদের এক একজন প্রতিনিধির মাধ্যমে আমি অনুরোধ করব, আমাদের যারা প্রবাসী কষ্টার্জিত রেমিটার প্রেরণ করেন, যারা আমাদের সূর্য সন্তান, আমরা যাদেরকে আমরা আখ্যায়িত করেছি, যারা এই কষ্টার্জিত টাকা দেশে প্রেরণ করেন, এই টাকাটা যাতে বৈধ পথে আমাদের বাংলাদেশে গিয়ে পৌঁছায়, এতে করে আমাদের দেশ উপকৃত হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা আরো বৃদ্ধি পাবে, সেই সাথে আমাদের দেশের অবকাঠামো বৃদ্ধি পাবে, আমাদের দেশ উন্নত হবে। পাশাপাশি আপনাদের প্রেরিত, আমাদের বাংলাদেশে বাইরের প্রেরিত অর্থ বৈধতা অর্জন করবে।
এই লক্ষ্যে আমাদের সবাই, সকল মানুষকে, আমাদের যারা রেমিটার আছে সবাইকে আমাদের সম্মিলিতভাবে সচেতন করতে হবে। এই ক্ষেত্রে আমি বলতে চাই, এখানে কিন্তু আমি যে কথা বলছি আমরা কম বেশি সবাই জানি, সবাই মূলত সবকিছু উপলব্ধি করার পরেও আমাদেরকে সবাইকে বোঝাতে হবে। আমাদের কাছে কিন্তু বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন আছে টাকা পাঠানোর জন্য। এর মধ্যে বিভিন্ন শিক্ষিত ব্যক্তিরা আছেন, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ আছেন, বিভিন্ন লেভেলের উচ্চ শিক্ষিত কিংবা মধ্যশিক্ষিত এবং কিছু অল্প শিক্ষিত লোকেরাও আছেন, যারা কিন্তু অনেক কিছু বুঝতে চায় না, শুধু এসে টাকাটা পাঠিয়ে দেয়, কিংবা অনেকে বিকাশের মাধ্যমে বা অবৈধ হুন্ডির মাধ্যমে যারা টাকা পাঠায় তারাও এই অবৈধ পথটাকে অবলম্বন করে, যারা যেভাবে বোঝাতে চায় সেক্ষেত্রে আমাদের সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে। একটা জিনিস, একটা সিগারেট যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা সবাই জানি, এটা গায়েও লেখা থাকে, কিন্তু তারপরেও আমরা প্রত্যেকে প্রায় অনেকে এটা সেবন করে থাকি। ঠিক তেমনি ভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কিন্তু আমাদের অনেক অপকারিতা রয়েছে, এটার কোনো বৈধতা নেই, কিংবা দেশ এটার থেকে কিছু যে তাদের অর্থনৈতিক উন্নতির জন্য এটার থেকে বঞ্চিত হচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে বোঝাতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি আমাদের মিডিয়া ভাইদের প্রতি অনুরোধ করব, আমাদের চেয়ে ওনারা কিন্তু আরো বেশি ভূমিকা পালন করতে বলে এবারে আমি মনে করছি, কারণ ওনাদের জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের সবাই সচেতন হবে। সবশেষে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের, আজকের এই মতবিনে সবার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রুবেল বড়ুয়া সাহেবকে অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আলমোল্লা এক্সচেঞ্জ কোম্পানি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাব এসআর রহমান তারেক। এসআর রহমান তারেক বক্তব্য রাখবেন অবৈধ লেনদেনের মাধ্যমে অর্থ প্রেরণ করলে তার ক্ষতিকর বিষয়গুলো কি কি, অবৈধভাবে লেনদেনের ক্ষতিকর দিকগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাকে বলা হয়েছে অবৈধ এক্সচেঞ্জের হুন্ডির অবৈধ ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য। আমি আলমোল্লা এক্সচেঞ্জে প্রায় দীর্ঘ 10 বছর উপরে মার্কেটিং উপরে কাজ করছি। হুন্ডি এবং বিকাশের ব্যাপারে মোটামুটি আমরা কাস্টমারের কাছে গেলে তাদের একটা মোটামুটি একটা ফিডব্যাক আসে, ওরা বলতেছে যে আমরা এটা সেটা বা কম দাম পাই সেটা। তো এই ব্যাপার কারণে আমাদের উপরে যে কর্মকর্তারা আছে বা আমাদের যে এক্সচেঞ্জ কোম্পানির প্রত্যেকজন বড় বড় বসরা আছে তাদেরকে আমরা ইনফরমেশন করছি যে এই কাহিনী বা এই সমস্যা। তো আমাদের এই সংগঠনটা ছিল না যে আমরা সরকারের কাছে আমরা এই ব্যাপারটা নিয়ে শক্তভাবে কথা বলতে পারবো। তো যাই হোক, দীর্ঘদিন পরে হলো ইনশাল্লাহ আমরা যখন একটা সংগঠন করতে পারছি, এখন আমাদের একটা পেজ হয়েছে, আমরা কথা বলতে পারতেছি, আমরা সবার কাছে দাবি রাখতে পারতেছি, তাছাড়া এখানে সাংবাদিক ভাইয়েরাও আছে তারাও জানতে পারতেছে জিনিসটা। এখন আমরা আমি একটা কাস্টমার ফিডব্যাক নিয়ে কথা বলবো। একটা কাস্টমার আমাকে বলছিল হুন্ডির ব্যাপারটা নিয়ে যে ভাইজান, আমার তো এক ভাই মালয়েশিয়া আছে, উনি হুন্ডিতে টাকা পাঠাইছিল বাংলাদেশে। টাকা পাঠানোর পরে ওনার এক ফ্রেন্ড জানতো ঘটনাটা, যে উনিতে হুন্ডিতে টাকা পাঠায় প্রায় 10 লাখ একটা বাড়ি করছে ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ, এরকম একটা লোকেশন বলছিল। যাই হোক আমি সে ভুলে গেছি। তো বলার পরে বলছে যে যখন আমি বিল্ডিংটা করার পরে কে না কে কোনো বাংলাদেশের যে দুদক মানি লন্ডারিং এর অফিসে বলছে বা দুদকের কাছে বলছে, বলার পরে দুদক এটা অ্যাকশন নিয়েছে। বলছে যে তোমার যে এটা যে তুমি যে বিল্ডিং করছো, এটা বিল্ডিং এর কাগজপত্র কোথায়, বিল্ডিং এর কাগজপত্র কোথায়, তুমি তো এটার তোমার কাগজপত্র দেখাও। তো তুমি যে বিদেশ থেকে কোন আমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, কিভাবে পাঠাইছো, তোমার কে আছে, প্রমাণ কি আছে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো। তখন উনি আর কিছু দেখাইতে পারেন নাই। তারপরে দুদক বা ইয়ার থেকে এই লাস্ট পর্যন্ত ওনার বিল্ডিংটা ভাঙতে হয়েছে। তো এর জন্য হুন্ডির বিষয়টা নিয়ে আমাদের সভাপতি সাহেব আমাকে কিছু ইয়ার দিয়েছে বলতেছি আমি। হুন্ডির ব্যাপারে এক্সচেঞ্জ হাউসে ব্যতীত অন্য কোনো অবৈধ হুন্ডি বিকাশে আপনারা যদি কষ্টত ইমিডিয়েট বাংলাদেশে টাকা পাঠান, নিম্নলিখিত সমস্যা পড়তে পারেন।
প্রথমত হয়েছে যে প্রচলিত মানি লন্ডারিং আইনের অধীনে অর্থ জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত ও সশ্রম কারাদণ্ড ও বিভিন্ন শাস্তির শিকার হবে। তৃতীয়ত হচ্ছে আপনার প্রণীত টাকা আত্মসাৎ বা কিংবা যাত্রাপথে হারিয়ে গেলে আইনের কোনো সহায়তা পাওয়া যাবে না, ফলে আপনার প্রবাসের কষ্টার্জিত অর্থ ফেরত না পাওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বর যে আপনার কষ্টার্জিত টাকা অবৈধ আয় বা অথবা কালো টাকা হিসেবে বিবেচিত হবে, যা বৈধ আয়ের উৎস আপনি দিতে পারবেন না। 4 হচ্ছে কুয়েতে সরকারের আইন হুন্ডি বিকাশ অবৈধ লেনদেনে জড়িত প্রমাণিত হলে জেল ও জরিমানা কিংবা বাংলাদেশ ফেরত পাঠানো হবে। প্রবাসীদের আয় ও আয়কর মুক্ত আয়ের উৎস প্রবাস প্রমাণ দিতে পারলে সরকারের ইনকাম ট্যাক্স দিতে হবে। কুয়েতে এক্সচেঞ্জে রসিদ বা বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট লেনদেনের বিবরণ না থাকার ব্যাংকিং সুবিধা বা বিনিয়োগ ঋণ সুবিধা পাওয়া যাবে না। প্রবাসীদের জন্য সুরক্ষিত বাংলাদেশের সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবেন। এটা যদি আপনারা অবৈধভাবে বা আমরা যারা আছি সবাই মোটামুটি শিক্ষিত মানুষ, সবাই আমরা স্টাফ, সবাই কাজ করে, সবাই জানি ফন্ডি বিকাশের ব্যাপারে যদি সবাই আমরা কাস্টমাররা যখন আমাদের কাছে আসবে আমরা এই জিনিসগুলো যদি সচেতন করি কাস্টমারদেরকে, দেখেন আমরা যদি ফন্ডিতে পাঠান বা বিকাশে পাঠান আপনাদের এই সমস্যাগুলো হবে, তো এগুলো বললে অবশ্যই তারা সচেতন হবে। প্লাস আমাদের যারা বাংলাদেশ সরকার মোটামুটি। আর একটা জিনিস দেখেন, আমরা গেলাম আমরা এখানে যারা বড় বড় আমাদের সভাপতি সাহেব আছেন, আবার প্লাস আমার সহসভাপতি বা সিনিয়র নেতৃবৃন্দরা ওনারা বলে গেছেন যে হুন্ডি ও বিকাশের ব্যাপারে, হুন্ডি বিকাশের কি কি ক্ষতিকর দিকগুলা। আমরা সরকারের জন্য আমরা দেখেন আমরা বাংলাদেশের মোটামুটি 1.5 কোটি লোক পুরা বিশ্বে প্রবাসী আছি। 1.5 কোটি লোক বলে টোটালি আমাদের 1.5 কোটি ফ্যামিলির মধ্যে প্রায় যদি 4 জনকে লোক তা প্রায় 4.5 কোটি 6 কোটি লোক। আর আমাদের সাথে দেশের জন্য কাজ করতে প্রায় আরো মোটামুটি আরো 1.5 কোটি লোক, প্রায় 7-8 কোটি লোক আমরা দেশের জন্য মোটামুটি ভাবে আমরা দেশের জন্য কাজ করতেছি। তো আমাদের একটা দাবি সরকারের কাছে, আমাদেরকে যেন সম্মানে একটা বাধা দেয় সরকার। এর জন্য আমাদের সভাপতি সাহেব উনি বলছে, আমরা আর কিছু বলে লম্বা করতে চাই না, এই বলে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনাদের এখানে কারো গাড়ি কি আছে উপরে বলদের গ্রামের পাশে? ওখানে বলদের লোক আছে, আপনাদের কারো গাড়ি নাই না? টয়োটা হাই হাই 5137 গাড়ি নাম্বার। ধন্যবাদ জনাব এস রহমান তারেককে অনেক নাতি দীর্ঘ বক্তব্য পেশ করার জন্য। এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন আলমুজাইন এক্সচেঞ্জের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক জনাব আব্দুল সালাম মুন্সি সাহেব। ওনার বক্তব্যের বিষয় হচ্ছে দক্ষ জনশক্তি একমাত্র পারে অধিক রেমিটেন্স প্রবাহকে বৃদ্ধি করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এক্সচেঞ্জ কোম্পানি মিডিয়া এমপ্লয়িজ অর্গানাইজেশন কুয়েত কর্তৃক আয়োজিত আজকে সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময় সম্মানিত সভাপতি, সহসভাপতি, মঞ্চ উপস্থিত উপদেষ্টা পরিষদ এবং প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত রেমিটেন্স কমান্ডারগণ, সাংবাদিক ভাইগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় আছে রেমিটেন্স বৃদ্ধির প্রেরণা দক্ষ জনশক্তির ভূমিকা। বর্তমান গ্লোবালাইজেশন অর্থনীতি, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে সারা বিশ্বে কুয়েত সহ সারা বিশ্বে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে অদক্ষ এবং সাধারণ শ্রমিকদের চাহিদা দিন দিন হ্রাস পাচ্ছে। একজন দক্ষ শ্রমিককে প্রায় একজন অদক্ষ শ্রমিক থেকে 5 থেকে 7 গুণ বেতন বেশি পায়, যার কারণে একজন দক্ষ শ্রমিক সুন্দরভাবে সুষ্ঠুভাবে রেমিটেন্স প্রেরণ করতে পারে, তার কোনো পিছনে কোনো চিন্তা নেই। তো সুতরাং দক্ষ জনশক্তি যেহেতু 5 থেকে 7 গুণ বেতন বেশি পায়, সেই জন্য তার রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাত্রা বেশি এবং এই কারণে তার সামাজিক পারিবারিক মর্যাদা বৃদ্ধি পায়।
তো গত বছর 2020 সালে এক পরিসংখ্যান আছে যে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণ করে, তারপরে আপনার চায়না, জাপান, ফিলিপাইন, পাকিস্তান, 7 নম্বরে বাংলাদেশ। পাকিস্তান 33 বিলিয়ন ডলার পার ইয়ার তারা প্রেরণ করে শুধু দক্ষ জনশক্তির কারণে। তাদের জনশক্তির সংখ্যা সবচেয়ে কম বিদেশে, তারপরও আমাদের বাংলাদেশে 1,20,00,000 জনশক্তি আমরা বাইরে আছি, তারপর মাত্র 23 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে আমরা 7ম স্থান অবস্থান করছি। এই এক পরিসংখ্যানে বোঝা যায় যে দক্ষ জনশক্তির কারণে রেমিটেন্স প্রেরণের বৃদ্ধির মাত্রা সবচেয়ে বেশি। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যে সমস্ত দক্ষ জনশক্তি কুয়েত সারা বিশ্বে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেগুলো হচ্ছে সকল ধরনের ডিপ্লোমা, মেকানিক্যাল ডিপ্লোমা, ট্রেড কোর্স, আর্কিটেক্ট, অটোক্যাড ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তারপরে গ্রাফিক ডিজাইন, প্রিন্টিং প্রেস, অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস, কম্পিউটার, মোবাইল টেকনিশিয়ান, দ্য কার্পেন্টার, পাইপ ফিটার, টাইলস মেকানিক্স, ওয়েল্ডিং, প্যারামেডিক্যাল, এই ধরনের সকল কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসার খবর হচ্ছে যে গত কিছুদিন আগে বাংলাদেশ বয়সেল থেকে একটা বিজ্ঞাপন দিচ্ছে, কুয়েতে দক্ষ নার্স এবং ডেন্টিস্ট এবং এক্সরে টেকনিশিয়ান, তাদের বেতন মিনিমাম 290 টাকা এবং তাদের থাকা, খাওয়া এবং ট্রান্সপোর্ট সব কোম্পানি বহন করবে। এই কথা থেকেই বোঝা যায় যে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তার রেমিটেন্সের পরিমাণ মাত্র বৃদ্ধি পাচ্ছে। তো সুতরাং আজকে সাংবাদিক ভাইদের কারণে আমরা একটা দাবি জানাচ্ছি যে আমরা সরকারের বিভিন্ন স্তরে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সেক্টরে যাতে জানিয়ে দেওয়া হোক, বিদেশ আসার জন্য দক্ষ জনশক্তি হয়ে আসলে দেশের অর্থনৈতিক প্রগতি বৃদ্ধি পাবে এবং দেশ উন্নত সমৃদ্ধ হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আব্দুল সালাম মুন্সি সাহেবকে অনেক যুক্তিসঙ্গত এবং তথ্যভিত্তিক বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগঠনের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব মাওলানা লিয়াকত আলী সাহেব, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার। ওনার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে অবৈধ লেনদেনের পরিণতি কি, ইসলামের দৃষ্টিতে অবৈধ লেনদেনের পরিণতি কি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Exchange Company, BT employees অর্গানাইজেশন কুয়েত কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত এক্সচেঞ্জ কোম্পানিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ঘোষণায় শুনেছেন যে আমার আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে অবৈধ লেনদেনের অপকারিতা। এজন্য স্বাভাবিকভাবেই আমার আলোচনাটা একটু অন্য অ্যাঙ্গেলে হবে, যেটা আপনারা যেভাবে শুনে আসছেন তার থেকে কিছুটা ভিন্নতর হবে। প্রিয় ভাইয়েরা, ইসলামের দৃষ্টিতে অবৈধ লেনদেন আসলে মানব জীবনের অর্থ এমন একটি বিষয় যা মানুষের শ্বাস প্রশ্বাসের মতো এটা গুরুত্বপূর্ণ।
মানুষের জীবন অচল হয়ে পড়ে, যে অর্থনীতি না থাকে তাহলে মানুষের জীবন অচল। যেমন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ অচল হয়ে যায়, ঠিক তেমনি অর্থনীতির সাথে মানুষের জীবনের সম্পর্ক ঠিক তেমনি। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে অবশ্যই আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। তো এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা তোমাদের নামাজকে সমাপ্ত করো, সাথে সাথে তোমরা আল্লাহর রিজিক অন্বেষণে তোমরা বেরিয়ে পড়ো। অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে শুধু নামাজ পড়ার জন্য মসজিদে বসে থাকলে হবে না, তোমরা আল্লাহর ফজিলত, তোমাদের রিজিক অন্বেষণের জন্য তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। এটা হলো আল্লাহর নির্দেশ। সুতরাং অর্থ উপার্জন করা এটা আল্লাহর নির্দেশ। এইভাবে যেহেতু অর্থ ছাড়া মানুষের জীবনটা অচল, ঠিক তেমনিভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু অর্থ উপার্জনের ব্যাপারে অনেক উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, ইন্নাকা আনতা দা ওয়ারাসাকা আগনিয়া খায়রুম মান আনতা দা আলাইহি তাওয়াক্কালুন নাস। প্রিয় ভাইরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ছেলে সন্তান, তোমাদের উত্তরসূরিকে অসচ্ছল পরমুখাপেক্ষী করে রেখে যাওয়ার চেয়ে তাদেরকে সচ্ছল, সম্পদশালী এবং আত্মনির্ভরশীল করে রেখে যাওয়া তোমাদের জন্য উত্তম। এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে অর্থ উপার্জন শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার পরিজন, ছেলে সন্তানের জন্য এই অর্থ উপার্জন করা ইসলামে উৎসাহিত করেছে এবং সেই রাসূল ইসলাম সেই উৎসাহিত করেছে। তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই অর্থ উপার্জন আমরা করব, কিন্তু সেটা যেন বৈধ পন্থায় হয়, অবৈধ পন্থায় যেটা অর্থ উপার্জন না হয়। কারণ অর্থ অবৈধ পন্থা হলে তার কি পরিণতি হতে পারে ইসলামের দৃষ্টিতে, আমি আসলে যেহেতু প্রথমে আমাকে বলে দিতে যে সংক্ষেপ, এজন্য আমি সংক্ষেপেই বলবো। প্রথম নাম্বার, অবৈধ উপার্জনের প্রথম নাম্বার আর কোরআনে যেটা ঘোষণা করেছেন সেটা হলো সুদ। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আপনারা জানেন সুদ এমন একটি সমাজ ব্যাধি, এমন একটি সমাজ বিধ্বংসী ব্যাধি, যেটা আপনার গরিবকে আরো গরিব করে তোলে এবং বড় লোককে আরো বড় লোক করে তোলে। এই জন্য এটা একটা সামাজিক ব্যাধি এবং এই সুদ আমরা যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে উৎখাত করতে না পারবো, তাহলে এই যে শ্রেণী বিন্যাস এটা কখনোই খতম হবে না। বড় লোক আরো বড় লোক হতে থাকবে এবং গরিব আরো অসহায় গরিব হতে থাকবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসবুল হালালে ফরিয়াদুন বাদাল ফরিদা, অর্থাৎ হালাল উপার্জন করা অন্যান্য ফরজের মধ্যে একটা ফরজ ইবাদত। অন্যান্য ফরজের মতোই একটা ফরজ ইবাদত হচ্ছে হালাল উপার্জন করা। প্রিয় ভাইরা, সুদ এটার অনেক মারাত্মক দিক রয়ে গেছে আমাদের, সেটা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আরো অনেক বলেছেন যে সুদের ব্যাপারে যারা লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা আল মাকুল আল জি সুদের হলো আসলে অনেক ছিল। সুদের যারা সুদ খায়, যারা সুদ দেয় এবং যারা সুদের সাক্ষ্য দেয় এবং যারা লেখে, এই উভয় সময় সমান অপরাধী। প্রিয় ভাইয়েরা, আসলে আমার নোটিশ এসে গেছে। এরপরে যে জিনিস সেটা হলো ঘুষ। ঘুষও ঠিক এমন যে মানুষের ঘুষের মাধ্যমে যেই সমাজে ঘুষ চালু আছে সেই সমাজে আপনার অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। কারণ ঘুষের মাধ্যমে অযোগ্য লোকেরা তারা কর্তৃত্বের অবস্থানে চলে আসে, আর যোগ্য ব্যক্তিত্ব তারা কি হয়ে যায়, অবহেলিত হয়ে যায়। যার কারণে যেই সমাজে ঘুষ আছে সেই সমাজে কখনোই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এই জন্য আল্লাহ কিন্তু এই ঘুষের ব্যাপারে তিনি বলছেন যে তোমরা কখনোই অবৈধ লেনদেনের মাধ্যমে তোমরা তোমাদের কর্মচারী সরকারি কর্মকর্তাদেরকে ঘুষের মাধ্যমে তোমরা অর্থ তোমাদের হাসিল করতে যেও না। প্রিয় ভাইরা, আসলে এরপরে যেটা আমাদের চলে আসছে যে হুন্ডির মাধ্যমে যেটা, এটা অনেক বড় অপরাধ। কারণ এর মাধ্যমে আপনারা অপকারিতা জানছেন এবং এটা ইসলামেরও এটা বিষয় ক্ষতিকর দিক হলো যে আপনারা জানেন হুন্ডির মাধ্যমে যেই অর্থ লেনদেন হয় এর 90% অর্থ অবৈধ ব্যবসায় কাজে, যেমন আপনার হেরোইন, মাদকদ্রব্য
তারপরে এই সমস্ত যত অবৈধ ব্যবসা আছে, এই অবৈধ ব্যবসা কিন্তু হুন্ডির পয়সা দিয়ে এটা বেচা কিনা হয়। আপনারা হয়তো এটা খেয়াল করবেন। এই জন্য আমরা যদি আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই, তাহলে আমরা পরোক্ষভাবে সেই সুদকেই আমরা প্রভাবিত করছি। সমাজ বিধ্বংসী মদ, জুয়া এবং হেরোইন, গাঁজা, আফিম এগুলিকে আমরা প্রমোট করছি। সুতরাং আমরা যাতে করে সেই হুন্ডির মাধ্যমে পয়সা আমাদের লেনদেন না করে বৈধ পন্থায় প্রেরণ করি এবং আমরা আমাদের জাতীয় সম্পদের সাথে আমাদের রেমিটেন্সকে যুক্ত করি। এই আহ্বান রেখে শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মাওলানা লিয়াকত আলী সাহেবকে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কালকে অনেকেরই সকালে ডিউটি আছে। আমরা আপনাদের কাছে একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য আহ্বান করব, কারণ এখানে অনেক সাংবাদিক বৃন্দরা আছে, তাদের অনেকে ঘুরেও ডিউটি আছে অনেকের। আমি আশা করবো আপনারা অল্পর ভিতরে শেষ করবেন ইনশাল্লাহ। এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব আমির হোসেন মজুমদার, সহসভাপতি কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের সম্মানিত কর্মকর্তা। ওনার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে প্রবাসীদের রেমিটার, যোদ্ধা এবং এক্সচেঞ্জ কর্মকর্তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ কমান্ডার সনদ চৌহান। আমি ওনাকে খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত আজকের পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, মঞ্চে উপবিষ্ট উপদেষ্টাবৃন্দ এবং সহসভাপতিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত রেমিটেন্স কমান্ডারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় বেশি নিব না, যেহেতু বলিয়ে দেওয়া হয়েছে আর রাতও অনেক হয়ে গেছে। সারা বিশ্বের যত বাংলাদেশি আছে, যারা শ্রমজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, যেটাই হোক না কেন, সবাই রেমিটেন্স যোদ্ধা। আর যারা কুয়েতে সহ সারা বিশ্বে বিভিন্ন এক্সচেঞ্জে, বৈধ এক্সচেঞ্জে কাজ করতেছেন, সকলে রেমিটেন্স কমান্ডার। আমাদের আজকের স্লোগান এমন হোক, এই বলে কিন্তু আমি শেষ করব, সবাই আমরা রেমিটেন্স যোদ্ধা। এবং আমরা যতজন এক্সচেঞ্জ হাউসে কাজ করতেছি সবাই আমরা রেমিটেন্স কমান্ডার। যেহেতু আমরা কমান্ড দিচ্ছি, আমরা কাস্টমারদেরকে, গ্রাহকদেরকে বুঝাইয়া বৈধ পথে টাকা পাঠানোর জন্য চেষ্টা করছি, সাধনা করতেছি দীর্ঘদিন যাবত। সেই জন্য আমরা সবাই রেমিটেন্স কমান্ডার। অবশ্যই আমরা রেমিটেন্স যুদ্ধ নয়, রেমিটেন্স যুদ্ধ হচ্ছে সাধারণ লোকজন, সকল বাংলাদেশি। আর আমরা যারা এক্সচেঞ্জ হাউসে কাজ করতেছি আমরা সবাই রেমিটেন্স কমান্ডার। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমরা রাষ্ট্রদূত সাহেব মহোদয়কে স্মারকলিপি দিয়েছি, আমরা সেখানে আমাদের সকল অভাব, অভিযোগ, দাবি দাওয়া পেশ করেছি। সাংবাদিক ভাইগণ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের কর্মসূচিতে বলা হয়েছে সেই সমস্ত কাজগুলো আমরা ধীরে ধীরে পালন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে, যিনি অনেক শ্রম, সময়, বুদ্ধি পরামর্শ দিকে দিয়ে সহযোগিতা করে আসছেন। আমি আমাদের সংগঠনের সম্মানিত সিনিয়র সহসভাপতি, আলমোল্লা এক্সচেঞ্জের সম্মানিত কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ জনাব আব্দুল বাতেন মোল্লা সাহেব। ওনার বক্তব্যের প্রতিবদ্ধ বিষয়বস্তুগুলো হচ্ছে কুয়েতে সকল ব্যাংকের প্রতিনিধি নিয়োগের প্রয়োজনীয়তা। আমি ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংক্ষেপে শেষ করবেন আশা করছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান অতিথি ও আমার সহকর্মী সকল ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি বলতে চাই, কারণ সময় অতি অল্প। প্রতিনিধি নিয়োগের প্রয়োজনীয়তা, ব্যাংকের সমস্ত ব্যাংকের প্রতিনিধি প্রয়োগের প্রয়োজনীয়তা। এক নম্বরে হলো প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সেবা এবং সকল প্রকার জটিলতার নিরসন করা।
2 নম্বরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত হিসাব খোলা সহজকরণ, যাতে প্রবাসীরা সহজেই তাদের ব্যক্তিগত হিসাব খুলতে পারে যে কোনো ব্যাংকে। 3 নম্বরে প্রত্যেক ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে প্রতিনিধির সহায়তা। 4 নম্বরে প্রতিনিধিগণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিনিয়োগের স্কিম সম্পর্কে ধারণা এবং ব্যাংকে বিনিয়োগে উৎসাহিত করা। 5 নম্বরে বিভিন্ন সেমিনারের মাধ্যমে এবং মাঠ পর্যায়ে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে উৎসাহ প্রদান করা। 6 নম্বরে প্রবাসীদের ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও ব্যাংকিং সেবা সম্প্রসারণে সহায়তা করা। 7 নম্বরে প্রবাসীদের হিসাবের জমা টাকা বিশেষ প্রয়োজনে উত্তোলনের ব্যবস্থা করা। ব্যাংকের মূলধন বৃদ্ধির লক্ষ্যে প্রবাসীদের মাঝে শেয়ার, বন্ড বিক্রয় এবং প্রবাসীদের দীর্ঘমেয়াদী স্কিমে ঋণ বিনিয়োগ দিতে সহায়তা করা। পরিশেষে দ্রুত ও নিরাপদে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ প্রেরণে প্রবাসী বান্ধব ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধির বিশাল বাজার তৈরিতে সক্ষম, যাতে আমাদের এই সমস্ত এর কারণে যাতে আমাদের সরকারও উপকৃত হয়, আমরা যাতে সরকারকে সহযোগিতা করতে পারি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আব্দুল মাতেন মোল্লা সাহেবকে। এ পর্যায়ে আমি উপদেষ্টা মণ্ডলীর কাছে চলে যাবে। আপনাদের সম্মানিত বক্তব্য নিয়ে আসবেন আল মোল্লা এক্সচেঞ্জের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব জসিমউদ্দিন সাহেব। ওনার বক্তব্যের বিষয় হচ্ছে অবৈধ লেনদেন বন্ধ করতে হলে আমাদের কি কি করণীয়। জনাব জসিমউদ্দিন সাহেবকে খুব সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিস্তারিত আলোচনা যাব না, শুধু সংক্ষেপে দুইটি কথা বলবো যে অবৈধভাবে টাকা প্রেরণের বিরুদ্ধে আমরা কি কি করতে পারি। আমরা যেহেতু ফ্রন্ট লাইনে আছি, আমাদের মাধ্যমে যেহেতু এই মানুষে অর্থ প্রেরণ করে দেশে, আমরা সেটাকে কিভাবে বৈধ পথে প্রেরণ করা যায় ওইটা আমরা উদ্বুদ্ধ করব কাস্টমারদেরকে। আর যেদিকে মানে হুন্ডিতে যেন না পাঠায় কাস্টমার, সেটা আমরা হুন্ডিতে পাঠালে কি কি ক্ষতি ওইটা আমরা তুলে ধরব। আর বিশেষ কিছু না বলে এখানে আমরা শেষ করলাম, যেহেতু সময় স্বল্পতা আর আমাদের সবার সকালে ডিউটি আছে। ওমা আলাইকুম বালাক। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাহরাইন এক্সচেঞ্জের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব। আনোয়ার হোসেন সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সংস্থার উদ্দেশ্য এবং লক্ষ্য বিষয়ে বিস্তারিত আলোচনা, সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত কর্মকর্তাবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আমাদের রেমিটার কর্মকর্তাগণ, রেমিটার যোদ্ধা এবং উপস্থিত আমাদের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরাসরি আমাদের সংস্থার উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং আমাদের বেশ কয়েকটা দাবি, তার মধ্যে আমি সংক্ষিপ্ত কয়েকটা দাবির জন্য আপনাদের মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সেটা জাতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। সর্বপ্রথমে যাচ্ছি মানি লন্ডারিং আইনের অধীনে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশিদের মাঝে গণসচেতনতা বোধ জাগ্রত করা, অবৈধ পন্থায় কষ্টার্জিত রেমিটেন্স প্রেরণ বন্ধ করা। 2 নম্বরে হলো রেমিটেন্স প্রেরণে
বৈধ মাধ্যম এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স প্রেরণে উৎসাহ প্রদান করা, এত সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের মাধ্যম হিসেবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমূহকে সহায়তা প্রদান করা। 3 নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রবাসীদের যথাযথ সম্মান এবং রেমিটার যোদ্ধা ও কমান্ডার হিসাবে খেতাব আদায় করা। 4 নম্বরে প্রবাসী বাংলাদেশীদের নাগরিক অধিকার, আমাদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দূতাবাসের মাধ্যমে সকল প্রবাসীদের পাসপোর্টের ন্যায় আইডি কার্ড, জাতীয় পরিচয় প্রাপ্তির ব্যবস্থা চেষ্টা করা। 5 নম্বরে ফরেন এক্সচেঞ্জ হাউজে কর্মরত আমরা যে সকল প্রবাসী আছি প্রত্যেক প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আত্মকল্যাণ সাধন এবং শিক্ষিত প্রবাসীদের এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ দান করা। 6 নম্বরে এক্সচেঞ্জ কোম্পানিতে কর্মরত প্রবাস ফেরত কর্মকর্তা ও তার পরিবারকে প্রবাসী কল্যাণ ব্যাংকগুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে কর্মসংস্থানের সুযোগ পাওয়া এবং সহজ শর্তে হাউজ ও বাণিজ্যিক ঋণ প্রদানের সুযোগ পাওয়া। আমার শেষ নাম্বার হলো বাংলাদেশের বৈদেশিক রেমিটেন্স অংশগ্রহণকারী ব্যাংকগুলোর কোনো প্রতিনিধি বর্তমানে কুয়েতে নেই। যে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো আমাদের মাধ্যমে প্রবাসী রেমিটেন্স আহরণ করে, প্রত্যেক ব্যাংকের প্রতিনিধি কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি প্রেরণ, বিশেষ করে কুয়েতে যেন প্রত্যেকটা ব্যাংকের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় সেই দাবি আদায় করা। এই ব্যাপারে নিশ্চিত করার জন্য ব্যাংকের প্রতিনিধি সহ আমাদের প্রত্যেকটা দাবি পূরণের জন্য আমরা আমাদের সাংবাদিক ভাইদেরকে সাথে নিয়ে যেন সে দাবি আদায় করে নিতে পারি। এটা শুধু আমাদের দাবি নয়, ব্যাংক কর্মকর্তা, এক্সচেঞ্জ কর্মকর্তাদের দাবি নয়, এটা আমাদের প্রত্যেক প্রবাসীদের দাবি। সেজন্য আমি প্রত্যেক সাংবাদিক ভাইদের প্রতি দাবি রাখবো, ওনারা যেন জাতির সামনে অন্যান্য সংবাদের ন্যায় আমাদের এই দাবিগুলো উত্থাপন করে এবং তুলে ধরে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বক্তব্যের প্রায় শেষের পথে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। বক্তব্যের পর শিডিউল এরপর যে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বাহারাইন এক্সচেঞ্জের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার জনাব আজাদ হোসেন সাহেব। আজাদ হোসেন সাহেব আমাদের কার্যকরী পরিষদ 2021-2023 সম্পর্কিত একটি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরবেন। ওনাকে স্বল্প সময়ে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ প্রেরণের উপর 2% প্রণোদনা ঘোষণা করা। আর এই রেমিটেন্স বৈধ পথে প্রেরণের বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করি আমরা যারা এক্সচেঞ্জ কোম্পানিতে কর্মরত আছি। আমরা বিশ্বাস করি এই সরকার প্রবাসী বাংলা। আমরা আমাদের দীর্ঘদিনের স্বীকৃতি আদায় তাই একটি সংগঠনের পরিকল্পনা গ্রহণ করি। এই সংগঠনের
সংগঠন গঠনের ক্ষেত্রে আজ যাদের অবদান সবচেয়ে বেশি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সংগঠন এবং আমরা যারা এই এক ছাদের নিচে উপস্থিত হতে পেরেছি, তাদের কথা না বললে নয়। ওনারা হচ্ছেন সর্বজনাব আমাদের এক্সচেঞ্জ কোম্পানি এমপ্লয়িজ অর্গানাইজেশনের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সুমন, সিনিয়র সভাপতি জনাব আব্দুল বাতেন, জনাব আমির হোসেন মজুমদার, মিজানুর রহমান নুমান। ওনারা আপনারা হয়তো সবাই জানবেন হাসাবে নামক এলাকায় শাহজালাল হোটেল, শাহমানত হোটেলে দীর্ঘদিন যাবত ওনারা নিজেরা বৈঠক করেছেন, আলোচনা করেছেন কিভাবে একটা সাংগঠনিক প্ল্যাটফর্ম তৈরি করা যায় দিনের পর। এই প্রচেষ্টা শুরু হয়েছে আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে। অবশেষে সেই সুবর্ণ সুযোগ আমাদের মাঝে এসছে। আমরা একটা সংগঠন তৈরি করেছি, যে সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলি সরকারের কাছে পেশ করতে পারি। আমি বিশ্বাস করি কার্যকরী কমিটিতে যারা আছেন তারা স্ব প্রতিবার সাক্ষ্য রাখতে পারবেন। আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আরো সহযোগিতা চাইব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রেস ক্লাবের নবগঠিত সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি বৃন্দ যারা উপস্থিত আছেন, প্রিন্ট মিডিয়া জগতের সকল সাংবাদিক বৃন্দদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আপনাদের সাহায্য ছাড়া আমরা সফলতা অর্জন করতে পারবো না। বিভিন্ন টিভি চ্যানেলে, টক শোতে আমাদের অংশগ্রহণ করার সুযোগ আপনাদেরকেই করে দিতে হবে, তবেই আমাদের কথা সরকারের কানে পৌঁছবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব। পরিশেষে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে এবং সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আজাদ হোসেন সাহেবকে অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত সুপরিচিত জন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, যত ব্যস্ততার মাঝে উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের সাবেক কর্মকর্তা, ইয়ত স্পোর্টিং ক্লাবের সভাপতি, বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং কুয়েতের একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান আলবারায় কুয়েতিয়ার সম্মানিত সিইও জনাব প্রকৌশলী মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব। আমি ফরিদউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানিয়ে ওনাকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সুমন ভাইকে। শুরুতেই ধন্যবাদ জানাইব এই এক্সচেঞ্জ কোম্পানি যে প্রতিষ্ঠিত করেছে, যে আমার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইব যে আমাকে এখানে সম্মানিত করেছে, আমাকে সম্মান করেছে এখানে। এই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করবো, ধন্যবাদ জানাই তাদেরকে, শুভকামনা করি তাদের। আজকে এক্সচেঞ্জ কোম্পানি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমারই বন্ধুবর, আমরা দীর্ঘ অনেক দিন একত্রে ছিলাম, একই ব্রাঞ্চে কাজ করেছিলাম। তখন থেকে আমি দেখছি তার প্রতিভা, তখন থেকে তার প্রতিভা ফুটে উঠেছে। সে লেখালেখি করতো বিভিন্ন পত্রিকায়, যেমন মরুলেখা পত্রিকায়। আমরা দীর্ঘ 4 থেকে 5 বছর খাইতান ব্রাঞ্চে আমরা ছিলাম। আমি তখন সহকারী ম্যানেজার ছিলাম, আজাদ ভাই তখন ক্যাশিয়ার ছিল। ধীরে ধীরে সে ম্যানেজার চলে আসছে, আমি একসময় ম্যানেজার ছিলাম, পরে আমি ওখান থেকে বিদায় নিয়ে আমি ব্যবসা বাণিজ্য যোগ দিয়েছি। সে অনেক কাহিনী। যাই হোক, ধন্যবাদ। উপস্থিত আছেন এখানে উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত আছেন এখানে এক্সচেঞ্জ কোম্পানির কর্মকর্তাগণ, উপস্থিত আমার সাধারণ সম্পাদক সুমন ভাই। সুমন ভাই আমার অনেক ব্যানার লিখেছে, যার জন্য সে অনেক উপাধিগুলি সে আমার বলতে পারছে। অনেক অনেক অনুষ্ঠানে আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনেক প্রোগ্রাম আমি করেছি, যেটা সুমন ভাই সে ব্যানার বানাইছে। ধন্যবাদ সুমন ভাইকে। আসলে আমি অনেক আনন্দিত, আজকে খুশি আপনারা আমাকে স্মরণ করছেন, যেহেতু আমি একজন পুরনো কর্মকর্তা হিসাবে ছিলাম। 1995 সালে আমি কুয়েত বাহরাইনে জয়েন করেছি একজন টাইপিস্ট হিসাবে, ক্লার্ক হিসাবে। ধীরে ধীরে ওখান থেকে ক্যাশিয়ার, সহকারী ম্যানেজার পোস্ট নিয়ে পরে আমি ওখান থেকে রিজাইন দিয়েছিলাম। আমার ধারা কয়েকটা ব্রাঞ্চ ওপেন হয়েছে এবং আমি ব্রাঞ্চকে ভালো রেজাল্ট করে দিয়েছি, যেটা হলো রিগাই ব্রাঞ্চ ছিল, জামিয়াতে ব্রাঞ্চ ছিল, অনেক ব্রাঞ্চে।
আমি কাজ করেছি। আপনারা জানেন যারা এক্সচেঞ্জে কাজ করে বিভিন্ন জায়গায় তার বদলি হয়, চেঞ্জ হয়, এবং আমি অনেক লোককে নিয়োগও দিয়েছি কুয়েত বাগান এক্সচেঞ্জে। যেমন 2টা লোক এখানে আছে, যেমন নুরুল ইসলাম, আমি তাকে নিয়োগ দিয়েছি, এখন কেশিয়ার হিসাবে আছে। আর ছেলে আছে মহিউদ্দিন নাম, এখানে অনুষ্ঠানে আমি দেখছি সে এখন কেশিয়ার হিসাবে কাজ করেছে। যাই হোক, আমি অত কিছু বাড়াবো না, বলবো না, সময় অনেক কম। উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা, আমারই বন্ধু মানুষ, যেমন রানা ভাই, আহাজুবদ ভাই, সুমন ভাই এখানে নাই, যে প্রেস ক্লাবের সভাপতি, আমারই অনেক বন্ধু, অনেক কাছের মানুষ। উপস্থিত আছেন আমার মা বোনেরা, তারা দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত এখানে উপভোগ করতেছেন, কষ্ট ভোগ করতেছেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কষ্ট ভোগ করার জন্য। আসলে এই যে প্রতিষ্ঠানটা আজাদ ভাই করেছে, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের মিলিয়ে যে আপনারা যে প্রতিষ্ঠানটা করেছেন, এটা শুভকামনা করি, এবং এটা ধারাই আমরা অনেক উপকৃত হইতে পারবো যারা এক্সচেঞ্জ কোম্পানিতে কাজ করতেছে। এই যে ভাই বলেছে যারা কমান্ডার, এই কমান্ডারের বিনিময়ে কিন্তু এক্সচেঞ্জ কোম্পানি অনেক লাভবান হইতেছে, কিন্তু এই কমান্ডাররা অত ইয়া পাইতেছে না, এরা তো সার্ভিস পাইতেছে না, এরা তো হেল্প পাইতেছে না, এরা ওরকম বেতনটা পর্যন্ত পাইতেছে না, এদেরকে হয়তো মূল্যায়ন করতেছে না। কারণ আমরা যারাই এক্সচেঞ্জ কোম্পানিতে কাজ করতেছি, দেখা গেছে এটার যারাই ব্যবস্থাপনায় আছে অন্য দেশি লোকেরা আমাদেরকে তত মূল্যায়ন করেন। আশা করি আপনাদের মাধ্যমে এটার মাধ্যমে আমরা এটা প্রতিবাদ করতে পারবো, এবং আপনারা সহযোগিতা ওখান থেকে আশা করি পাবেন। এবং এখানে আজাদ ভাই যে উদ্দেশ্য করে যতগুলি আমি দেখেছি অনেক শুভ হবে এগুলির মাধ্যমে আপনারা যারা বাংলাদেশে যাইও আপনারা হয়তো ব্যাংকে চাকরি করতে পারবেন, যেখানে ফ্যামিলির নিশ্চয়তা দিতে পারবেন। যেরকম আমাদের এখন অ্যাম্বাসেডার আছে আশিকুজ্জামান স্যার, আমি অনেকবারই তার সাথে কথাবার্তা বলেছি এবং আমার সাথে বড় সম্পর্ক আছে। যাই হোক, এখানে যা আমরা স্মারকলিপি দিচ্ছেন এর মাধ্যমে অনেক কাজ করতে পারবেন। সে অনেক কাজ হাত দিয়েছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে এখানে 3টা ব্রাঞ্চ করেছে কাউন্সিলর আপনাদের পাহিলে এবং পরনিয়া জাহারাতে। আমি 3টা ব্রাঞ্চ আমি স্যারের সাথে ভিজিট করেছি এবং সেটা ওপেন হয়েছে, কাজও চলতেছে। তার মানে এখন অ্যাম্বাসিতে এখন অত গোলযোগ হবে না, সমস্যার সৃষ্টি হবে না, আমরা ব্রাঞ্চ থেকেই সহযোগিতা পাইতে পারবেন। আমরা সহযোগিতা আমরা যেন এই আশিকুজ্জামান স্যারকে আমরা যেন সকল রকম সহযোগিতা করি, যে আমাদেরকেও সে বড় ধরনের সহযোগিতা সব দিক থেকে সহযোগিতা সে করতে পারবো, এবং তার অনেক হাতে অনেক কাজ আছে, সেই প্রচেষ্টার মাধ্যমে অনেক কাজ করতে পারবো। আমি ধন্যবাদ জানাইব এই সংগঠনকে, সবাইকে ধন্যবাদ জানাবো। আমি এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। আমার কাছ থেকে আচ্ছা আমার পরিচয় একটু দিনে, আমি এখন ইম্পোর্ট এক্সপোর্ট করি, বা যেটা হলো বাইরের থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে আমি প্রোডাক্ট নিয়ে এসে এখানে আমি সাপ্লাই করতেছি, লোকাল মার্কেট, হাইবার মার্কেট। আপনাদের কোনো রকম ব্যবসায়িক সহযোগিতা যদি দরকার হয় ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ওনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্যের প্রশংসা না করেই পারছি না। সারাদিন পরিশ্রম করার পরেও এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন। আপনাদের ওই ধৈর্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি সাকসেসফুল হয়েছে বলে আমি মনে করি, এবং ইন ফিউচারে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমাদের সংগঠনটি হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগোবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির কর্মকর্তাবৃন্দ। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি আপনাদের সাথে ছিলাম, আমি রফিকুল আলম সুমন। আমার অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতির সমাপনীর বক্তব্য আহ্বান করছি। আমাদের অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংগঠনের সভাপতি জনাব আগম আজাদ সাহেবকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থার আজকের এই মত বিনিময় সবাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। যেহেতু রাত 12টা, এখন আসলে বক্তব্য শোনার সময় নয়, এখন হচ্ছে খাবার সময়, তো সেই কারণে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি আমার আজকের এই অনুষ্ঠানের সমাপনী। যাওয়ার আগে আমি আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফরিউদ্দিন আহমেদ ভাইকে ওনার মূল্যবান সময় আমাদের মাঝে ব্যয় করার জন্য ওনাকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি
মানে শুধু মনের টানে, আজকে ওনার অনেক ব্যস্ততার মাঝে মনের টানে উনি এখানে আসছেন, কারণ উনিও আমাদের মতো একজন সাবেক এক্সাইজ কর্মকর্তা ছিলেন। এই জন্য ওনার এই আন্তরিকতা প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করব আমাদের এই প্রতিষ্ঠানের এই শুরু লগ্নে ওনার এই পদচারণা এবং আমাদের সাথে উনি সবসময় থাকবেন। আমরা আশা করব উনি বিভিন্ন সময় পরামর্শ দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি। তবে আজকের অনুষ্ঠান আমরা দোয়া মাহফিলের মাধ্যমে শেষ করব। এখন দোয়া মাহফিল পরিচালনা করার জন্য, মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের এই সংস্থার সম্মানিত সহ-সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলী সাহেব, জনাব মাওলানা লিয়াকত আলী সাহেবকে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করছি। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا يا رب العالمين. রব্বুল আলামিন, আমরা কতিপয় তোমার গুনাহগার বান্দা এখানে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ, তুমি জানো আমাদের নেক মাকসাদকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, আমাদের যে চাহিদা তা পূর্ণ করে দাও। আমাদের যে সুযোগ সুবিধা আমরা যে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সে সুযোগ সুবিধাগুলো আমাদেরকে পূর্ণ করে দাও। সে পথগুলো আমাদেরকে সহজ করে দাও। আমাদের প্রবাস জীবনকে তুমি সুন্দর সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের যে দেশে যে পরিবার পরিজন ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ তাদেরকে তুমি সঠিকভাবে ইসলামের উপর ইস্তেকামত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকেও তুমি তো ইসলামের উপর ইস্তেকামত হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের এই কষ্ট অর্জিত সম্পদ যেন আল্লাহ বৈধ পথে অর্জন করতে পারি এবং তা বৈধ পথে খরচ করতে পারে সেই তৌফিক দান করো। সর্বশেষ রব্বুল আলামিন, শয়তানের সমস্ত প্রকার চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন না, সবাই বসেন। আমাদের পাইলের ব্যবস্থা আছে।